নমস্কার বন্ধুরা, আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর জগদীশ্বরের কাছে এই প্রার্থনা করি আমরা সবাই যেন সুস্থ সবল থাকতে পারি। বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন আমি পদ্মজা উপন্যাসের পর্ব 23 ও 24। মজিদ হওলাদারের আকাশ ছোঁয়া দুই হাত জনতার কোলাহলকে থামিয়ে দিল মুহূর্তেই। তার কণ্ঠস্বরে দৃঢ়তা। আমার পারিবারিক সমস্যা আমি সমাধান করব, এ নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। রিদওয়ান, পদ্মজাকে নিয়ে বাড়িতে যাও। রিদওয়ান যেই পদ্মজার দিকে হাত বাড়ালো, অমনি লিখনের বুক থেকে বেরিয়ে এলো প্রতিবাদের ঝড়। না, পদ্মজা কোথাও যাবে না। লিখনের মনে তখন দোলা দিচ্ছে নানা চিন্তা। হওলাদার পরিবারের প্রতারণার জাল তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। নিজেদের কুকর্ম ঢাকতে এমন বিশাল মিথ্যার আশ্রয় নেওয়া এ তো তার কল্পনারও অতীত। মজিদ হওলাদারের অভিনয়ের দক্ষতা দেখে সে বিস্ময়ে হতবাক। এই লোকগুলো পদ্মজাকে নিয়ে গিয়ে কি করবে তা ভেবেই তার বুকে জমে উঠেছে আতঙ্কের কালো মেঘ। রিদওয়ানের কানে লিখনের কথা যেন প্রবেশই করল না। সে পদ্মজার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে, কণ্ঠে ধমকের সুর। বাড়ি চলো। সে পদ্মজার হাত চেপে ধরল। পদ্মজাও অবলা নয়, সেও রিদওয়ানের হাত শক্ত করে ধরে নিল। চাপা স্বরে বলল, 6 বছর আগের সেই কলঙ্কিত ছায়া আবার আমার জীবনে টেনে আনার জন্য আপনাদের মতো নরপশুদের অভিশাপ। কিন্তু সেবার না আমাকে, না আমাদের বোনেদের কাউকে ছুতে পারবে না আপনারা। হঠাৎ করে রিদওয়ানের মুখে থুতু ছুঁড়ে মারল পদ্মজা। উপস্থিত মানুষজন চমকে উঠল তা দেখে। মুহূর্তে কোলাহল দ্বিগুণ হয়ে গেল। রিদওয়ানের চোখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। সে হাত তুলল পদ্মজাকে আঘাত করার জন্য। পদ্মজার পেছনে দাঁড়িয়ে থাকা পূর্ণা আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত রাগ, ক্ষোভ, যন্ত্রণা এক করে রিদওয়ানের গালে বসিয়ে দিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই। পরক্ষণেই বিশৃঙ্খলা আরো ঘন হয়ে এলো মাঠটাতে। রিদওয়ান রাগের চোটে শুধু লাল রং দেখতে পাচ্ছে। সেই আগুনে পুড়ে গেল তার বিবেচনা বোধ। সে ঝাঁপিয়ে পড়ল পূর্ণার ওপর, 2 হাতে চেপে ধরল তার কণ্ঠনালী। শিরিনের বুকে জমে উঠল আতঙ্কের হিম। সে প্রায় আর্তনাদ করে উঠল, ও আল্লাহ, আল্লাহর গজব পড়েছে, এইখানে গজব পড়েছে। তারপর ভয়ে সিটিয়ে সরে গেল সেখান থেকে। সাহারা আর খলিলও ছুটে এলো রিদওয়ানকে আটকাতে। রিদওয়ানের অবস্থা তখন ক্ষিপ্ত পশুর মতো। খলিল চাপা গলায় তার কানে কানে বলল, রিদু, পূর্ণার ছাড়, মানুষ দেখতাছে। রিদওয়ান যেন পাথরের মূর্তি, নড়ল না, চড়ল না। এই মুহূর্তে হওলাদার বাড়ির কাউকে আঘাত করলে গ্রামবাসীর চোখে সেটা ভালো দেখাবে না। তবু পরিস্থিতির চাপে পদ্মজা তার সমস্ত শক্তি সঞ্চয় করে রিদওয়ানের পেটে প্রচন্ড লাথি কষালো। লাথির চোটে ছিটকে পড়ল রিদওয়ান। 2 হাতে চেপে ধরল পেট। ভাইয়ের অবস্থা দেখে শাহানার মুখ দিয়ে বেরিয়ে এলো আর্তনাদ, ও মা গো! পূর্ণা ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে হাঁসফাঁস করছে, হা করে আছে বাতাসের জন্য। মৃদুল তখন গফুর মিয়ার সঙ্গে স্কুলের দিকে আসছিল। দূর থেকেই তার চোখে পড়ল মাঠের অস্থির জনতা। সে বলল, আব্বা, আপনি ধীরে ধীরে আসেন, আমি আগে যাইতেছি। এই বলে সে ছুটতে শুরু করলো। স্কুল মাঠে পৌঁছেই মৃদুলের চোখে পড়ল ভয়াবহ দৃশ্যটা। উঁচু মঞ্চে রিদওয়ান পূর্ণার গলা চেপে ধরেছে। টকবক করে ফুটতে লাগলো মৃদুলের রক্ত। সারা শরীরে ছড়িয়ে পড়ল আগুনের শিখা। তড়িঘড়ি করে চারপাশে তাকিয়ে খুঁজে পেল একটা
একটা মাঝারি আকৃতির বাঁশ। সেটা হাতে নিয়ে সে আবার ছুটতে শুরু করলো। তার গায়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল অনেকেই, কিন্তু মৃদুলের চোখ শুধু রিদওয়ানকে দেখছে। মস্তিষ্ক তখন বিভ্রান্তির ঘূর্ণিপাক। মজিদ দ্রুত গতিতে এসে দাঁড়ালেন পদ্মজা আর রিদওয়ানের মাঝখানে। চিৎকার করে উঠলেন, কি হচ্ছে, কি হচ্ছে, থামো সবাই। কিছুই থামলো না। মৃদুলের আবির্ভাবে পরিস্থিতি আবার অনিয়ন্ত্রিত হয়ে পড়ল। সে ক্ষুধার্ত বাঘের মতো লাফিয়ে উঠল মঞ্চের ওপর। হাতের বাঁশটা পরিণত হলো মরণাস্ত্রে। রিদওয়ানকে লক্ষ্য করে হানা আঘাতে আহত হলো শাহানা, খলিল সহ আরো দুজন। মজিদ তড়িঘড়ি মঞ্চ ছেড়ে সরে গেলেন। মৃদুলের রাগ তখন তুঙ্গে। এলাকার অনেকেই তাকে মাথা খারাপ বলে ডাকে। বুদ্ধি দিয়ে কাজ করা তার ধাতে নেই। সর্বদা ক্রোধকেই প্রাধান্য দেয়। রাগের বশে সে কখন কি করে ফেলে নিজেও টের পায় না। ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো সবাই, তবে মৃদুলের গর্জন থেমে রইল না। ক্রোধে সে উন্মাদ হয়ে উঠেছে। রিদওয়ানকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠল, জারজের বাচ্চা, তুই কার গায়ে হাত দিছস? তোরে আজ আমি মাটির নিচে পুঁতে দিয়াম। আশপাশে ছড়িয়ে থাকা মজিদ হওলাদারের লোকেরা মৃদুলকে আটকাতে ছুটে এলো। দূরে দাঁড়িয়ে দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছিল ত্রিধা। আনোয়ার হোসেন এসে দাঁড়ালেন তার পাশে। কোমল হাতে স্পর্শ করলেন ত্রিধার মাথা। তার দিকে তাকিয়ে ত্রিধা বলল, লিখনকে কেন ছাড়ছে না ওরা? আনোয়ার হোসেন মঞ্চের দিকে তাকিয়ে রইলেন। জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছে না। কেউ খুন হয়ে যাবে এখানে। লিখন যে কেন এসবে জড়িয়ে পড়লো। মাটিতে বসে পড়ল ত্রিধা। দম নিতে কষ্ট হচ্ছে তার। 4-5 লোক লিখনকে শক্ত করে ধরে রেখেছে। সে ছটফট করছে ছোটার জন্য। ত্রিধার কাছে এই দৃশ্য একটা দুঃস্বপ্ন। পদ্মজা পূর্ণাকে বুকে জড়িয়ে ধরল। মেয়েটার নিঃশ্বাস হাপড়ের মতো উঠছে নামছে। দাউ দাউ করে জ্বলছে পদ্মজার হৃদয়। বনের যন্ত্রণা তার অন্তরাত্মাকে দগ্ধ করছে। ওদিকে মৃদুলের ক্রোধের গর্জন আকাশ কাঁপাচ্ছে। রিদওয়ানকে পেলে সে চিবিয়ে খাবে, কিন্তু তা সম্ভব হচ্ছে না। মঞ্চের ওপর 15-20 জনের উত্তাল জটলা। নিরবিচ্ছিন্ন চলছে হাতাহাতি, ধস্তাধস্তি। মজিদ চশমা ঠিক করে শান্ত মস্তিষ্কে ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি, নইলে মহা বিপদ ঘটতে পারে। তিনি ডান হাত রামজানকে ডেকে কানে কানে বললেন কিছু একটা। মাত্র 2 মিনিট পরেই জটলার মধ্য থেকে ভেসে এলো আর্তনাদ। লিখনের দেহ ধপাস করে লুটিয়ে পড়ল মঞ্চে। তার পিঠ থেকে রক্তের ধারা বইছে। মৃদুল হতবাক হয়ে গেল লিখনের এই অবস্থা দেখে। রিদওয়ান চমকে উঠল। তার নিজের মুখ তখন রক্তাক্ত। এতজনের বাধা অতিক্রম করেও মৃদুল তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইঙ্গিতে রিদওয়ানকে কিছু বোঝালেন। রিদওয়ান তৎক্ষণাৎ পদ্মজাকে খুঁজল। দেখল পদ্মজা মাটিতে পড়ে আছে, চোখ দুটি বন্ধ। মজিদের একটা পদক্ষেপ সমস্ত পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় প্রাণ হারাবে, নয়তো দীর্ঘদিন হাসপাতালে থাকবে। পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই যথেষ্ট, তার আর মুক্তি নেই। সবার অলক্ষ্যে দ্রুত ঘাটে গিয়ে অপরাধের সাক্ষ্য মুছে ফেলতে রক্তমাখা ছুরি আর হাতের রুমাল নদীতে ছুড়ে দিল রমজান। এশা রাজানের সুর ভেসে আসছে দূর থেকে। পদ্মজা ধীরে ধীরে চোখ মেলল। নিজেকে আবিষ্কার করল পরিচিত ঘরে। মাথায় তীব্র যন্ত্রণা। এক হাতে চেপে ধরল কপাল। হঠাৎ দুপুরের ঘটনা বলেই
ঝড়ের বেগে ফিরে এলো স্মৃতিপটে। পূর্ণার মাথায় স্নেহ ভরে হাত বুলাচ্ছিল, তখনই কে যেন পেছন থেকে তার মুখে কিছু চেপে ধরেছিল। তারপর সব অন্ধকার। ঝট করে উঠে বসলো পদ্মজা। জুতা পরারও ধৈর্য রইল না, ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে লথিবার সঙ্গে দেখা। লথিবা জিজ্ঞেস করলো, কই যাইতেছ? পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। পূর্ণায় তো ওপরে আছে। ওপরে মানে তিনতলায়? পদ্মজার চোখে বিস্ময়। লথিবা মাথা ঝাঁকালো। কে নিয়ে এলো এখানে? প্রশ্ন করলেও উত্তরের অপেক্ষা না করেই পদ্মজা ছুটল তিনতলার দিকে, রুম্পার সেই ঘরের দিকে যেখানে একটা পালঙ্ক রয়েছে। ঘরে ঢুকেই দেখা হলো মৃদুলের সঙ্গে। সে চেয়ারে বসেছিল, পাশেই বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদ্মজা তীরের মতো ছুটে গিয়ে বসলো পূর্ণার মাথার কাছে। মৃদুল সংকোচে পড়ে গেল, বলল, পূর্ণা ভালো আছে ভাবি? ও কি অজ্ঞান? না, ঘুমাইতেছে। কিছুক্ষণ আগে সজাগ ছিল, আপনের পাশে অনেকক্ষণ বসে ছিল। পদ্মজা আদর করে বোনের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর স্নেহ ভরে চুমু দিল গাল ও কপালে। তার চোখে মুখে ফুটে উঠল অপার মমতা আর স্বস্তির ছায়া। মৃদুলকে প্রশ্ন করল, প্রেমা প্রান্ত কোথায়? বাড়ি তো গেছে। ঠিক আছে, ওরা যেভাবে। আর লিখন সাহ? নামটার কথা শুনে চুপ হয়ে গেল মৃদুল। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করল, উনি কোথায়? কেমন আছেন? মৃদুল মাথা নত করে বলল, ভাবি, ভিড়ের মধ্যে কেউ একজন বাইরে ছুরি মারছে। এক হাতে নিজের মুখ চেপে ধরল পদ্মজা, তারপর কাঁপা স্বরে বলল, বেঁচে আছে? জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই, পুলিশ আসছিল বিকালে। এত কাল ধরে এই মানুষটি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, কঠোর বাহ্যিক আবরণের অন্তরালে লুকিয়ে রেখেছিল অকৃত্রিম ভালোবাসার ঝর্ণা। সে এসব জানত, কিন্তু জেনেও কিছু করতে পারেনি। ভালো তো দূরের কথা, বরং অজান্তেই মানুষটার ক্ষতি করে ফেলল। চোখের কোণে জমা হওয়া এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল পদ্মজার গালে। দ্রুত সে মুছে ফেলল সেই অশ্রুবিন্দু। অনুশোচনার অনল জ্বলে উঠল তার অন্তরে। ঘাটে গিয়ে কথা বলাটা যে কতটা অবিবেচনা প্রসূত ছিল তা এখন বুঝতে পারছে। মেয়েদের হারানোর আশঙ্কায় বিচলিত হয়ে পড়েছিল, আর লিখনও আজ এমন উত্তেজিত হয়ে উঠেছিল। সবই বুঝি ভাগ্যের লিখন, তাই হয়তো এমন ঘটেছে। পদ্মজা মনস্থির করল, সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যাতে সে আরোগ্য লাভ করে। এই সামান্য অধিকার তো লিখনের প্রাপ্য। পদ্মজা মৃদু স্বরে মৃদুলকে বলল, পূর্ণার একটু খেয়াল রেখো, আমি আসছি। ঠিক আছে ভাবি। ধীর পদক্ষেপে ঘর ছাড়ল পদ্মজা। মৃদুল নিঃশব্দে দরজার বাইরে তাকিয়ে রইল, মনে অসংখ্য প্রশ্নের ঢেউ। লিখন আর পদ্মজার বিরুদ্ধে তোলা অভিযোগ যে মিথ্যা, মৃদুলের চেয়ে আর কেউ ভালো জানে না। সে স্বচক্ষে দেখেছে লিখন সাহর অন্তর্জালা, পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি দমন করার প্রাণপণ চেষ্টা, একটু কথোপকথনের আকাঙ্ক্ষায় তার অস্থির হয়ে ওঠা। তার মনে প্রশ্ন জাগে, এমন নিষ্ঠুর মিথ্যা অপবাদ হাওলাদার পরিবার লোকেরা কেন রটালো? আর পদ্মজার দেহের ওই আঘাতের চিহ্নগুলা কিসের? আমির ভাই কোথায়?
মৃদুলের চিন্তার সুতো কাটলো লতিফার আগমন। খাবারের থালা টেবিলে রেখে লতিফা বলল, এ পূর্ণার খাওয়ান লইয়া আইছি, আপনার আম্মা আপনারে নিচে যাইতে কইছে। মৃদুল একটু ইতস্তত করে জবাব দিল, একটু পরে যাব। পরক্ষণেই জানতে চাইল, আম্মা আব্বাই খাইছে? হ খাইছে। অন্যরা খায় নাই? সবাই খাইছে। আর রিদু ভাই জানে বাড়ি তো নাই, কুত্তার বাচ্চা লোক খাইছে। লতিফা আর চোখে মৃদুলকে দেখল। ছেলেটা রাগে ছটফট করছে। বলল, আপনার আম্মার মেজাজ ভালো না কেন? কি হয়েছে? কইতে পারি না, আপনার আব্বার লগে চিল্লাইতে শুনছে। মৃদুল চিন্তিত বলে মনে হলো না। তার আম্মা একটু বদরাগী, সবসময় চেঁচামেচি করেন, এতে সে অভ্যস্ত। লতিফাকে বলল, আমির ভাই কই আছে? ঢাকা তো গেছি, কোন দিন আইব জানি না। আচ্ছা যাও এখন। লতিফার প্রস্থানের পর মৃদুল ধীর পায়ে এগিয়ে গেল জানালার দিকে। কপাট খুলে দিতেই রাতের নীরব সৌন্দর্য তার দৃষ্টি আকর্ষণ করল। আকাশে ভেসে বেড়াচ্ছে পূর্ণিমার চাঁদ, চারিদিকে ছড়িয়ে পড়ছে রূপালী জ্যোৎস্না। এমনই এক মনোরম রাতের অপেক্ষায় ছিল মৃদুল, যখন সে পূর্ণাকে তার অন্তরের গোপন অনুভূতির কথা জানাবে। জানালা খোলার সঙ্গে সঙ্গে চাঁদের কোমল আলো এসে আলিঙ্গন করল পূর্ণাকে। সেই আলোক ছটায় পূর্ণার মুখ অন্যরকম দীপ্তি পেল। তার চোখে মুখে ছড়িয়ে পড়ল অপরূপ লাবণ্য, যা মৃদুলকে মুগ্ধ করে দিল। পূর্ণার পাশে বসল মৃদুল। মুখের দিকে আরো গভীরভাবে তাকাতেই তার মানস পথে ভেসে উঠল সেই বীভৎস দৃশ্য। রিদওয়ান নিষ্ঠুরভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল। স্মৃতিটা মৃদুলের মনে জাগিয়ে তুলল তীব্র ক্ষোভ ও প্রতিবাদের স্পৃহা। যতক্ষণ না সে রিদওয়ানকে উপযুক্ত শাস্তি দিতে পারবে, ততক্ষণ তার অন্তরে শান্তি আসবে না। অনেকক্ষণ ধরে রিদওয়ানকে খোঁজ করছিল সে, কোথাও পায়নি। হতাশা ও ক্রোধে অস্থির হয়ে সে অস্ফুট স্বরে উচ্চারণ করল, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে পাশ ফিরল। মঞ্চে তার শরীর নিস্তেজ হয়ে পড়লে প্রান্ত বলেছিল পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে। বাসন্তী একা বাড়িতে, তিনি এসবের কিছুই জানেন না। মজিদ বললেন, পূর্ণাকে আমাদের বাড়িতে নিয়ে গেলে ভালো হবে, পদ্মজা সেখানে আছে। প্রান্তও মেনে নিল। মৃদুল বুঝতে পারেনি মজিদ নিজেকে ভালো দেখাতেই এই কথা বলেছেন। তিনি চাইছিলেন যাতে গফুর মিয়া, মৃদুল বা গ্রামের লোকেরা তাকে দোষ না দেয়। মজিদ সবাইকে তার দয়ালু মন দেখিয়েছেন। গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয়। রিদওয়ান পূর্ণার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তার শাস্তি হবে। তিনি সবার সামনে রিদওয়ানকে চড় মেরে আরো বলেছিলেন, পূর্ণা সুস্থ হলে রিদওয়ান তার কাছে মাপ চাইবে। মৃদুল স্বপ্নালোক থেকে বাস্তবে ফিরে এলো। পূর্ণার কোমল হাতখানি নিজের হাতে নিয়ে হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করলো, সুস্থ হইয়া যাও, আমি তোমারে লইয়া যাইতে আইছি। পূর্ণার হাতে মৃদু স্পর্শ বোলাতে বোলাতে তার মোহময় মুখখানি মনে গেঁথে নিল। তার মনে তীব্র ইচ্ছা জাগলো পূর্ণার কপালে একটা চুমু এঁকে দিতে, কিন্তু সেই অধিকার বা সাহস তার নেই। সে শুধু পূর্ণার হাতখানি দৃঢ়ভাবে ধরে রইল। হঠাৎ পদ্মজা ঘরে প্রবেশ করতেই পূর্ণার হাত ছেড়ে দিল সে। তারপর নিমিষে সরে গিয়ে দূরে দাঁড়ালো। এই আকস্মিক নড়াচড়ায় ভেঙে গেল পূর্ণার ঘুম। মৃদুল এত জোরে হাত ছেড়েছিল যে ঘুম ভেঙে যাওয়াই স্বাভাবিক।
চোখ খুলে পদ্মজাকে দেখে খুশি হলো পূর্ণা। তড়িঘড়ি করে উঠে বসলো। পদ্মজাও এসে বসলো বোনের পাশে। আবেগ ভরে পদ্মজাকে জড়িয়ে ধরে উচ্চারণ করলো পূর্ণা, আপা। পদ্মজা মৃদু হেসে বলল, আমার পাখি। তারপর পূর্ণার গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কষ্ট হচ্ছে? ক্ষণিকের জন্য মৃদুলের দিকে দৃষ্টিপাত করলো পূর্ণা। তারপর পদ্মজার দিকে ফিরে জবাব দিল, না আপা। মৃদুল একটু অস্বস্তি নিয়ে বলল, তাইলে আমি যাই ভাবি, ওইখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে হ্যাঁ বলল। মৃদুল দরজার বাইরে যাওয়ার সময় একবার পূর্ণার দিকে তাকালো। দেখলো পূর্ণার পরিবর্তে পদ্মজাই তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে। সে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। রাতের অন্ধকারে চারিদিক নিস্তব্ধতায় ঢেকে গেছে। সাহানা ঘুমোতে চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ফুলে উঠেছে ডান বাহু। হাড়ের তীব্র যন্ত্রণা, হাত নাড়ানোই দায়। সাহানা মৃদু স্বরে কাতরাচ্ছে, ও আল্লাহ, এত বেদনা কেন দিচ্ছ? কমাই দাও গো আল্লাহ, কমাই দাও। ঘুমের ঘরে শিরিন অজান্তেই সাহানার হাতের ওপর চাপ দিয়ে ফেলল। যন্ত্রণায় সাহানা আল্লাহ গো বলে চিৎকার করতে ভেঙে গেল শিরিনের ঘুম। চমকে উঠে বসে হাত ধরতে যেতেই সাহানা আর্তনাদ করে বলল, আমার ছবি নাই, ডাইনি কোরআনের আমারে মাইরা ফেলেছে। শিরিন অপরাধী স্বরে বলল, আমি দেখছি না আপা। তুই কথা কইবি না। সাহানার চোখ মুখ কুঁচকানো, সে প্রচন্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। শিরিন প্রশ্ন করল, কই যাও? সাহানা আগের স্বরেই বলল, উঠতে যাই। সাহানার ধমক খেয়ে শিরিন আর কোনো কথা বলল না, নীরবে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। সাহানা যখন টয়লেটে যাচ্ছিল তখন অন্দরমহলের ফাঁক দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ মূর্তিকে হাঁটতে দেখে ভয় পেয়ে গেল। পুরুষটি সাহানাকে দেখে থমকে দাঁড়ালো। এগিয়ে আসতেই সাহানা কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কেলা তুমি? মৃদুলের মুখ স্পষ্ট হয়ে উঠল। সে হেসে বলল, আমি। চরমে উঠল সাহানার রাগ। সে চোখ পাকিয়ে বলল, শয়তানের বাচ্চা, তুই আমার সামনে আইবি না, লুলা বানাইয়া দিছ আমারে। মৃদুল করুণ স্বরে বলল, ছেড়ু ভাইয়ের লগে এমন করবা? আমি তো তোমারে দেখে নাই, ইচ্ছা কইরা মারি নাই। তুই যা, সামনে থেকে সর। বিড়বিড় করতে করতে টয়লেটের দিকে চলে গেল সাহানা। মৃদুল ঠোঁট উল্টে সাহানার যাওয়া দেখলো। তারপর তাকালো সিঁড়ির দিকে। তার মনের অস্থিরতা ও রাতের আকাশে ছড়িয়ে পড়া তারার মতো। ঘুম চোখ থেকে পালিয়েছে অনেক আগে। পূর্ণা স্মৃতি তার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। চাঁদের আলোয় নিজেকে ভাসিয়ে দিয়ে মেয়েটার সঙ্গে কথা বলার আকাঙ্ক্ষা জেগে উঠেছে মনে। বুকের মধ্যে অজানা বেদনা। আজ রাতে পূর্ণার অনুপস্থিতি তার কাছে আরো তীব্র মনে হচ্ছে। শূন্যতার অনুভূতি গ্রাস করেছে তার হৃদয়কে। আত্মা হয়ে উঠেছে অস্থির। বুকে ফুঁ দিয়ে মৃদুল নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তারপর সে তৃতীয় তলায় উঠে এলো, যেখানে পূর্ণা আছে। শেষ সিঁড়িতে দাঁড়াতেই হৃদয়ের স্পন্দন ঢাকের শব্দের মতো তার কানে বাজতে লাগলো। নিঃশব্দে দাঁড়িয়ে রইল মৃদুল। তারপর সে কবুতরের ডাক ডাকলো। এই গোপন সংকেত শুধু পূর্ণা আর মৃদুলের পরিবারই জানে। মৃদুলের আশা ছিল পূর্ণা যদি জেগে থাকে তবে সে এই ডাক চিনতে পারবে এবং সাড়া দেবে।
তার অপেক্ষা ব্যর্থ হলো। পূর্ণার কোনো সাড়া পাওয়া গেল না। মৃদুল ভাবলো হয়তো পূর্ণা ঘুমে, তাই সে আর অপেক্ষা না করে পা বাড়ালো ফিরে যেতে। হঠাৎ দরজা খোলার শব্দে থমকে দাঁড়ালো সে। পেছনে তাকাতে গিয়েও থেমে গেল, পাছে পদ্মজানা বেরিয়ে আসে। দ্রুত পালানোর চেষ্টা করতেই পূর্ণার কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়ান। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো মৃদুল। সাদা পটভূমিতে নীল সুতোর নকশি কাঁথা গায়ে চড়িয়ে দাঁড়িয়ে আছে পূর্ণা। মৃদুলের অপেক্ষা সার্থক হয়েছে, কিন্তু তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে। একই সঙ্গে অস্বস্তি আর আনন্দের দ্বন্দ্ব তার মনে। পূর্ণা কাছে এসে প্রস্তাব দিল, ছাদে চলুন, সেখানে কথা বলবো। দুজনে নীরবে উঠে গেল ছাদে। সেখানে পা দেওয়া মাত্র রাতের নিস্তব্ধতা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাদের আচ্ছন্ন করে ফেলল। আকাশ জুড়ে বিশাল পূর্ণিমার চাঁদ। মুগ্ধ দৃষ্টিতে দুজনেই তাকে রইল চাঁদের দিকে। রাতের এই অপার্থিব সৌন্দর্য তাদের মনে প্রেমের রং ছড়িয়ে দিল। ধীরে ধীরে মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও চোখ ফেরালো তার দিকে। চোখাচোখি হতেই দুজনের ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি, যেন চাঁদের আলোয় ভেসে যাওয়া দুটি তারার মিলন হচ্ছে। মৃদুল প্রশ্ন করল, ঘুমাও নাই? না, ঘুম আসছিল না। এখন একটু ভালো লাগতেছে? ভাবি ঘুমে? কিছু কইছে? পূর্ণা মুখ ভার করে বলল, না। অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ার সঙ্গে কি হয়েছে, মুখে গলায় কিসের দাগ। আপা কোনো উত্তর দেয়নি। মুখের উপর কথা বলার সাহসও হয়নি। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু একটা তো হয়েছে। আমি ঘুমের ভান ধরেছিলাম, তখন শুনি ও আপা কাঁদছে। আপার কিসের কষ্ট না জানা অব্দি আমি শান্তি পাবো না। আমির ভাইয়ের লগে কিছু হয়েছে। ভাইয়ার দেখা পেলেই তো হতো। একটু থেমে তারপর আবার বলল, কাল লিখন ভাইয়ের খবর এনে নিতে পারবেন? পারবো, চিন্তা কইরো না, লিখন ভাইয়া ঠিক হইয়া যাইব। নীরবে চাঁদের দিকে তাকিয়ে রইল পূর্ণা। মৃদুল নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞেস করলো, রাইতের আকাশ তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। আমার মা, আপা, প্রেমা সবাই জ্যোৎস্না রাত পছন্দ করে। আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রূপালী রাতের সঙ্গে। আপনার কেমন লাগে? মৃদুল মৃদু হেসে বলল, রাতের আকাশ কোনোদিন আমার দেখার ইচ্ছাই হয় নাই। এমনি রাইতে বার হইলে বার হইতাম, আকাশ দেখবার লইগা বার হইতাম না। প্রথম তোমার সঙ্গে দেখতে আইলাম। পূর্ণা মৃদুলের দিকে তাকিয়ে আবার চাঁদের দিকে ফিরে বলল, এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষকে দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না? মৃদুল তৎক্ষণাৎ উত্তর দিল, চাঁদের কিসের এত দেমাক যে পূর্ণার গায়ে রং লিয়া লজ্জা পাইব? পূর্ণার ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। জ্যোৎস্নার সৌন্দর্য তার কাছে নতুন নয়, কিন্তু আজকের রাত্রি যেন অন্য মাত্রা পেয়েছে। এক অলৌকিক অনুভূতি তার সমস্ত সত্তায় ছড়িয়ে পড়ছে। মৃদুল প্রস্তাব দিল, চলো বৈশা কথা বলি। কোথায় বসবো? চাঁদ তো কুয়াশায় ভেজা। পূর্ণা উত্তর দিল। হঠাৎ মৃদুল তার লুঙ্গি খুলল, যা দেখে পূর্ণা প্রথমে চমকে উঠলেও পরে বুঝতে পারল
মৃদুলের পরনে প্যান্ট আছে। লুঙ্গিটা ছাদের মেঝেতে বিছিয়ে মৃদুল বলল, বসে পড়ো। মনে মনে আস্থা গফিরুল্লাহ বলে লুঙ্গির ওপর বসলো পূর্ণা। মৃদুল কিছুটা দূরত্ব বজায় রেখে বলল, প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এইটা, যে কোনো দরকারে কামে লাগে। একবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গেছিলাম, ঠান্ডা বাতাসে মাথায় সে কি বেদনা। এরপর করলাম কি? পূর্ণা বাধা দিয়ে বলল, লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো? মৃদুল গর্বের সঙ্গে বলল, হ, এইটা হইল উপস্থিত বুদ্ধি। হেসে ফেলল পূর্ণা। মৃদুল যদিও রাগী ও অহংকারী, তবুও সে মুগ্ধ করার মতো একজন মানুষ। ঠোঁটে সবসময় হাসি লেগেই থাকে। এই রেগে যায়, আবার পরের মুহূর্তেই সব ভুলে যায়। পূর্ণা ছাদের মেঝের দিকে তাকালো। চাঁদের কোমল আলোয় ছাদের মেঝেতে জমা শিশির বিন্দুগুলো চকমক করছে হীরের মতো। স্বচ্ছ রূপালী ঝর্ণার মতো চাঁদের আলো চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কুয়াশার আবরণ ভেদ করে চাঁদ উকি দিচ্ছে বারবার। দুজনের মাঝে নেমে এলো নীরবতা। সেই নীরবতা ভেঙে মৃদুল মৃদুস্বরে ডাকলো, পূর্ণা। পূর্ণা সাড়া দিল। আমার কানতে ইচ্ছা করতাছে। কেঁপে উঠল পূর্ণার হৃদয়। সে মৃদুলের দিকে ফিরে বসে জিজ্ঞেস করলো, কেন? জানি না, এতদিন যা চাইছি তাই পাইছি, এই প্রথম কিছু পাইতে গিয়া ডর করতাছে। কি সেটা? পূর্ণা উৎসুক হয়ে জানতে চাইল। মৃদুল পূর্ণার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, তোমারে তোমারে পূর্ণা। জ্যোৎস্নাময় রাতের নিস্তব্ধতায় নির্জনে দুজনের মাঝে যখন প্রেমিক তার অন্তরের গভীর অনুভূতি প্রকাশ করে, তখন প্রেমিকার হৃদয়ে কি ঘটে পূর্ণা জানে না। তবে সে নিজের মধ্যে অভূতপূর্ব দম বন্ধ করা অনুভূতির স্পর্শ পেল। শীতের রাতে সব পাখি তাদের নিজ বাসায় ঘুমে মগ্ন, শুধু পেঁচারা জেগে আছে। মাঝে মধ্যে তাদের ডাক শোনা যাচ্ছে, কনকনে ঠান্ডা বাতাস বইছে। পূর্ণা মৃদুলের হাত ধরে বলল, আপা সবসময় বলে, ভাগ্যে যা আছে তাই হয়। আল্লাহ কপালে যা লিখে রাখেন তাই ঘটে, তাই চিন্তা করবেন না। তুমি আপনি কইরা আর কথা কইবা না, তুমি কইবা, তুমি কইবা। পূর্ণা তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল, বলল, পারবো না। যা কইলাম শুনো, নইলে কিন্তু। কি করবেন? ছাদ থেকে লাফ দিয়া মইরা যাব। পূর্ণা ফ্রুকুচকে বলল, এসব কি কথা? দেখাবো লাফ দিয়া। মৃদুল গম্ভীর ভাবে কথা বলছে। এই ছেলে দেখানোর জন্য সত্যিই লাফিয়ে পড়তে পারে। পূর্ণা বলল, আচ্ছা থাক, দরকার নেই, আমি তুমি বলবো। মৃদুল হেসে বলল, তাইলে কও। কি বলবো? তুমি। তুমি। মৃদুল হাসলো, হাসলো পূর্ণাও। আকাশের বিশাল উজ্জ্বল চাঁদ আর তার সঙ্গী তারাদের সাক্ষী রেখে পূর্ণা ও মৃদুলের প্রেমালাপ চলল সারা রাত। দুজনে মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দিল মুহূর্তের পর মুহূর্ত। ভোরের প্রথম কাক ডাকার সঙ্গে সঙ্গে আমির হলাদার বাড়িতে প্রবেশ করলো। সে মাত্র ফিরেছে, মাথা তুলে দাঁড়াতে পারছে না। ঢাকা থেকে সে বয়ে এনেছে নতুন বোঝা, যা তাকে নুইয়ে ফেলেছে। যখনই সে গোপন সংগ্রামে জয়ী হয়েছে, যখনই দেখতে পেয়েছে আশার আলো রেখা, ঠিক তখনই
সামনে এসে দাঁড়িয়েছে অভেদ্য অন্ধকারের প্রাচীর। সুখ নামক অনুভূতিটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। মনে হচ্ছে যেন এই পৃথিবী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে অনুভব করছে এই জগৎ আর তার নয়। বিষাক্ত বাতাস ছড়িয়ে আছে চারিদিকে। পায়ের নিচের মাটি তাকে আর গ্রহণ করতে চায় না। শত শত অভিশাপের ধ্বনি বাজছে তার কানে। এই অভিশাপগুলোকে তো সে একসময় হেসে উড়িয়ে দিয়েছিল, তবে কেন তারা আবার তার জীবনে ফিরে এলো? আমিরের উত্তর জানে না। লতিফা অন্দরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল। আমির বলল, ভাত আছে, ঠান্ডা হলেও চলবে। এমন ভাবে ভাত চাওয়ায় লতিফা অকারণে চমকে উঠল। সে আমিরকে মৃত্যুর মতোই ভয় পায়, তাই কোনো প্রশ্ন করার সাহস পেল না। শুধু বলল, আনতাছি, আমি এখনই আনতাছি। সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতই জুটল। ফজরের আজানের সঙ্গে সঙ্গে লতিফা রান্না শুরু করেছিল। ভাতের হাঁড়ি নামিয়েই সে আমিরকে পরিবেশন করল। প্রথম লোকমা মুখে তোলার আগেই লতিফাকে জিজ্ঞেস করলো আমির, পদ্মজা ভালো আছে? গতকালের ঘটনা বলতে গিয়েও থেমে গেল লতিফা। শুধু বলল, হ্যাঁ ভালো আছে। আমির তৃষ্ণার্ত পথিকের মতো গপ গপ করে ভাত খেল। সারা রাত শীতবস্ত্রহীন অবস্থায় কাটানোর ফলে তার শরীর মৃতদেহের মতো ঠান্ডা হয়ে গেছে। সদ্য রান্না হওয়া গরম ভাত সে অত্যন্ত তৃপ্তির সঙ্গে খেল। খাওয়ার শেষে ধীর পায়ে উঠে গেল দ্বিতীয় তলায়। পদ্মজা তখন কোরআন শরীফ পাঠ করছিল। তার মধুর কণ্ঠস্বর মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। আমির ঘরে প্রবেশের আগে কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে দৃষ্টি না দিয়ে সোজা আলমারির কাছে চলে গেল। সেখান থেকে জ্যাকেট, মোজা ও টুপি বের করলো। পদ্মজা আর চোখে আমিরকে দেখলো বটে, কিন্তু কোরআনের ওপর থেকে মন সরালো না। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল আমির। সিঁড়ির কাছে এসে আবার থমকে দাঁড়ালো। দৃষ্টি স্থির হয়ে আছে পদ্মজার ঘরের দিকে। রিদওয়ান পাতালপুরীতে বিশ্রাম নিচ্ছিল। তার পাশে একজন রূপসী তরুণী। দুজনেই অপ্রীতিকর অবস্থায় শুয়ে আছে। হঠাৎ আমিরের আগমনে রিদওয়ান চমকে উঠল। তারপর হালকা হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল, কিরে, সব ঠিকঠাক তো? এক হাতে কপাল চেপে ধরল আমির। তারপর সেই নারীর দিকে তাকিয়ে তীব্র স্বরে বলল, এই শালি, শরীর ঢাক। সেই সুন্দরী তাড়াতাড়ি চাদর দিয়ে নিজেকে ঢেকে নিল। রিদওয়ান বিরক্ত হয়ে বলল, কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? জবাবে একটা খাম রিদওয়ানের দিকে ছুঁড়ে মারল আমির। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 23 ও 24 এখানেই শেষ করলাম। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।